জি, আসলে সন্দিহানের অনেকগুলো কারণ আছে। কারণ আমরা ৮০ দশকে ৩ দলীয় রূপরেখা আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে মিডিয়া কু এবং ভোট জালিয়াতির মাধ্যমে কেউ ক্ষমতায় চলে আসা কিংবা ভোটবিহীনভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কেউ ক্ষমতায় চলে আসা, এগুলো বন্ধ করার জন্য ৩ দলীয় রূপরেখা দেওয়া হয়েছে এবং দেশের শীর্ষস্থানীয় যারা সিভিল সোসাইটি সদস্য আছে, বুদ্ধিজীবী আছে, তাদের সমন্বয়ে আপনার মেবি ১৯টি সংস্কার দাবি দেয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে নাই, বরঞ্চ কুষ্টিয়া মেবি উপ ইলেকশনে সেই রূপরেখা কিন্তু ভায়োলেশন করেছিল এবং ১৯৯৬ সালে এসেই তারাই কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফেয়ার ইলেকশনের পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ২০০১ সালে এসে সেই কাজটারই আবার রিপিট হয়েছিল। সেখানে দেখেন টিআইবি সহ দেশের শীর্ষস্থানীয় ১৬০ জন দেশের শীর্ষস্থানীয় সিভিল সোসাইটি সদস্য, সুদীজন, গুণীজন, তারাও কিন্তু ১৭ দফা সংস্কার প্রস্তাব করেছিল যেন একইবার যে দেশের যে নির্বাচনী সহিংসতা এগুলো যেন বারবার ওভারল্যাপিং না হয় সেটা বন্ধের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছিল। সেটাও কিন্তু পরবর্তীতে ২০০১ সালে নির্বাচিত সরকার এসে করে নাই। সুতরাং এখন এসে যে নির্বাচিত সরকার এসে প্রথম অধিবেশনে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা যিনি বলেছেন সেটার ঐতিহাসিক একটা নজির আছে, যেখানে আমরা বিশ্বাস রাখতে পারতেছি না। এখানে পদ্ধতিগত কিছু বিষয় আছে, যেমন ধরেন ৭০ অনুচ্ছেদ যদি বাস্তবায়ন না হয়, সংস্কার না হয়, আবার আমাদের বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধান যে এক ব্যক্তিকে যে অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে রেখেছে, যে এক ব্যক্তি কেন্দ্রিক, এবং একটা সরকার যখন নির্বাচনের পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তারা ২/৩ যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তারা প্রথম সংসদের অধিবেশনে তাদের ২/৩ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে কিভাবে আপনি এটা ভাবেন, কিভাবে এটা বিশ্বাস করেন, তারা এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে সক্ষম হবে। গণভোট, গণপরিষদ নির্বাচন বা অধ্যাদেশের মাধ্যমে হওয়া উচিত। এখানে ৬টা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যখন প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি দুইটা ভাষণে বা বিবৃতিতে ২টা প্রক্রিয়ার কথা বলা হয়, তখন পুরো ঐক্যমত কমিশনটাই প্রশ্নবিদ্ধ হয়, একটা মতের দিকে হেলে যায়। আমরা এটা নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন উঠতেই পারে। ২৩টা দল একমত হয়েছে। দেখেন, এটা নিয়েও অভিযোগ আছে যে ওখানে ২৯ থেকে ৩০টা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার শুধুমাত্র রাজনৈতিক দল না, এখানে পেশাজীবী ছিল, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী ছিল, ছাত্ররা ছিল। সুতরাং এখানে ঐক্যমত কমিশনে ছাত্রদের একটা অংশকে কিংবা পেশাজীবীদের একটা অংশকে সেখানে রাখা উচিত ছিল, তাদেরকে ইনভাইট করা উচিত ছিল। সেটা এখন বলতেছেন কেন? শুরুতে বলতেন রাখা হয় নাই, এটা একটা বিষয়। এটা অভিযোগ আসছে যে ওখানে বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা কোনো একটা সংস্কারের বিষয়ে পজিটিভ নেগেটিভ কোনো আলোচনায় অংশ নেয় না। শুধুমাত্র একটা বৃহৎ রাজনৈতিক দল কোনো বিষয়ে কথা বললে তারা শুধু হ্যাঁ কিংবা না এতটুকু রেসপন্স করে। আপনি কি ছিলেন সেখানে একবার? কোট আনকোট, আপনি ছিলেন? কোট আনকোট আপনি যে রিঅ্যাকশন আজকে যে বিবৃতিটা দেয়া হয়েছে ওখান থেকে বাইর হয়ে আমি কোট আনকোট করছি, আপনি ওটা দেখেন, ওইটা বিবৃতিটা। ওখানে এটা বলা হয়েছে যে ওখানে শুধু হ্যাঁ এবং না এই রিঅ্যাকশনটা দেখানো হয় অনেকগুলো রাজনৈতিক দল। বাংলাদেশে আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদেরকে কোন ক্রাইটেরিয়াতে তাদেরকে এখানে আনা হয় নাই বা তাদেরকে ওয়েলকাম করা হয় নাই, এই আলোচনাগুলো আসা দরকার। আর একটা বিষয় হচ্ছে নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যে যে কোনো সময় হওয়া যায়। আমরা তো চাই ফেব্রুয়ারির আগেও হয়ে যাক, কিন্তু তার আগে যে গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার এবং নির্বাচন ইসির যে সংস্কার, দেখেন ইসির বিষয়ে সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, ইসি সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যেটা নিয়ে অলরেডি প্রধান বিচারপতির যে বেঞ্চ তারাও কিন্তু আলোচনা করেছে তার পক্ষপাতমূলক আচরণ নিয়ে। এবং যেখানে ২০২২ সালের যে কালা কানুন, যেখানে অলরেডি বিএনপির যে ৩১ দফা, সেখানে ৭ম নম্বর দফা কিন্তু এই কালা কানুনের বিষয়ে কথা বলা হয়েছে। তাহলে আপনি এরকম একটা বিতর্কিত আইনের অধীনে গঠিত ইসির অধীনে আপনি নির্বাচন করে সেখানে ইসিকে আপনি সংশোধন করবেন, নাকি এই ইসিকে সংশোধন করে সংশোধিত আইনের অধীনে আপনি নির্বাচন করবেন? ধন্যবাদ। কোনটা ফেয়ার?